গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। বন্ধুরা, তোমরা এই ভিডিওর টাইটেল দেখে বুঝতে পেরেছো আজকের এই ব্লগটি কী জন্য বানানো। আজ 25 ডিসেম্বর, এখন ঘড়িতে বাজে ভোর 3:15, 3:20 হয়ে গেছে অলরেডি। এখন আমরা যাত্রা শুরু করব শিলিগুড়ির দিকে, সান হাওড়া আন্দুল, নিয়ার আন্দুল রাজবাড়ি। আজকে আমরা যাচ্ছি হাওড়া কলকাতা টু শিলিগুড়ি। আমি ম্যাপে যখন গুগল ম্যাপে যখন সার্চ করলাম কলকাতা টু শিলিগুড়ি বা হাওড়া আন্দুল টু শিলিগুড়ি, আমাকে তিনটে ওয়ে দেখালো। একটা হচ্ছে নর্মালি আমাদের বালি ব্রিজ থেকে ডানলপ ক্রসিংটা করে কল্যাণী এক্সপ্রেসওয়েতে উঠে যাওয়া, আরেকটা হচ্ছে আমাদের দিল্লি রোডটা ধরে কল্যাণী ব্রিজটা ক্রস করে গিয়ে সরাসরি কল্যাণী এক্সপ্রেসওয়ে গিয়ে মিলিত হওয়ার। আরেকটা রাস্তা আছে যেটা আমাদের বর্ধমানের দুর্গাপুরের উপর দিয়ে সোজা বেরিয়ে গিয়ে পলাশিতে গিয়ে মিট করছে মুর্শিদাবাদে। তিনটে রাস্তা যেটা আমাদের NH-12 হাই রোডে গিয়ে মিট করছে। NH-6 জাতীয় সড়কটি ধরে আমরা সরাসরি বালির ব্রিজে উঠে পড়ছি। আর দেখতে পাচ্ছি সামনেই আমাদের বালির ব্রিজ। এই বালির ব্রিজে আমরা উঠে পড়লাম। জাস্ট ভিউটা দেখো, ডান দিকে রেলওয়ে ক্রসিং যে ব্রিজটা রয়েছে, আর আমরা যেটা যাচ্ছি এটা হচ্ছে গাড়ি ঘোড়া যাতায়াতের রাস্তা। আমরা বালির এই পুরোনো ওল্ড ব্রিজটা ধরে নিলাম, আর আমাদের রাইট সাইডে এই রেলওয়ে ক্রসিং এর ডান দিকে বালি নিউ ব্রিজটি রয়েছে, নিবেদিতা সেতু। ওই দেখতে পাচ্ছ বন্ধুরা, আমাদের বাদিকে দক্ষিণেশ্বর কালী মন্দির। জয় মা দক্ষিণেশ্বরী, জয় মা কালী বলে আমরা এগিয়ে চলি। আমাদের অনেকটা পথ আজকে যাত্রা করতে হবে। গুগল ম্যাপ অনুযায়ী হাওড়া কলকাতা থেকে শিলিগুড়ি পৌঁছাতে সময় লাগবে 13 থেকে 14 ঘন্টা। রাত 2:30 থেকে আমরা প্যাকিং শুরু করে দিয়েছিলাম, আর ভোর 3:15-20 নাগাদ আমরা বেরিয়ে পড়লাম। সারা রাত এক্সাইটমেন্টে আমাদের কারোরই ঘুম হয়নি খুব ভালো করে। আশা করছি আজ সন্ধ্যে রাতের মধ্যে আমরা শিলিগুড়ি পৌঁছে যাব। আমাদের হাওড়া আন্দুল থেকে শিলিগুড়ির ডিস্টেন্স হচ্ছে 576 থেকে 586 কিলোমিটার। আজকে আমাদের প্রায় 580 থেকে 590 কিলোমিটার গাড়ি চালিয়ে যেতে হবে। একটু আধটু ফগ থাকলেও সেটা কোনো প্রবলেমেটিক নয়। দেখতেই পাচ্ছি আমাদের আশেপাশের ভিউ একদম পরিষ্কার ও ক্লিন, কুয়াশার লেশ মাত্র নেই। ঠান্ডা ভালোই আছে, 10 থেকে 14 ডিগ্রি টেম্পারেচারের মধ্যে। এক্সাক্ট মেজারমেন্ট বুঝতে পারছি না, ভালোই ঠান্ডা আছে, ঠান্ডা প্রচুর লাগছে শিলিগুড়ি রাইডিং এর জন্য। তো আমরা প্রপার ইকুইপমেন্ট সব নিয়ে নিয়েছি, রাইডিং গিয়ার্স আর উইন্টার লাইনার অবশ্যই আমাদের রাইডিং জ্যাকেটের ভিতরে রয়েছে, আমরা সবাই পরে নিয়েছি। ভায়া বিটি রোড টু বর্জাগুড়ি লেফট রাইট উইং ক্রস করে আমরা কল্যাণী এক্সপ্রেসওয়েতে উঠে যাব। ভোর রাতের এই কল্যাণী এক্সপ্রেসওয়ের ভিউটা দেখো। বন্ধুরা, আমরা যেহেতু ভোর রাত করে গাড়ি নিয়ে কল্যাণী এক্সপ্রেসওয়েটা ক্রস করেছি, তাই ওখানকার ভিডিও আমি খুব একটা গ্রোভতে তুলিনি, না তোলার মতনই জাস্ট একটু পোর্শন তুলেছি। জাস্ট কল্যাণী এক্সপ্রেসওয়ের রাস্তার আপডেট তোমাদের সবাইকে দিচ্ছি। রাস্তাটা একেবারে মাখন, সত্যি কথা বলতে দারুণ দারুণ সুন্দর রাস্তা। কনস্ট্রাকশনের কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। কল্যাণী এক্সপ্রেসওয়ের রাস্তায় যদি ট্রাফিক জ্যাম না থাকে, তোমরা রিল্যাক্সে 70 থেকে 80 স্পিডে গাড়ি নিয়ে বেরিয়ে যেতে পারবে, সেটা 2 হুইলার্স হোক আর 4 হুইলার্স হোক। বোথ লেন্স আর টোটালি ওয়ার্ক প্রপারলি। গাইজ, আমরা এখন কৃষ্ণনগর সিটিটা ক্রস করে যাচ্ছি, ন্যাশনাল হাইওয়ে 12। আর প্রচুর জ্যাম রয়েছে রাস্তায়, আর প্রচণ্ড জ্যামে একটু আধটু প্রবলেম গাড়ি চালাতে হচ্ছে। দেখা যাক, ফাঁকা রাস্তা পেলে আমরা ট্রেনে দেবো, কোনো অসুবিধা নেই। चलता मिलता होम, হ্যাঁ ভাই, কেউ বলবে এটা একটা রানিং দোকান, রানিং বাড়ি আছে আমাদের সঙ্গে।
ম্যাডাম কফি বানাচ্ছে, এগুলো সব আমরা ক্যারি করেছি। আর গরম জল 1 লিটারের মতো নিয়ে নেওয়া হয়ে গেছে। গুঁড়ো দুধ, কফি গুঁড়ো মিক্স করলেই হয়ে যাবে। আমাদের লিকুইড কফিও আছে, লিকুইড দুধও আছে। এই আমাদের কফি রেডি হচ্ছে। ম্যাডাম পুরো দায়িত্ব সহকারে কফি করছে, বলছে আমাদেরকে স্পেশাল কফি খাইয়ে দিয়েই তবে এগোবে সামনে। এক্সেলেন্ট। কেমন হয়েছে কফি? অসাম। তাহলে ক্যারি করাটা কেমন হয়েছে কফি? এটা রেডি হয়ে গেল, নিয়ে যাচ্ছি আমি। যাই হোক কফি করে খাবো। ও দোকানের থেকে ভালো কি লাগছে জানিস? এই রোদ্দুরটা, এই যে কফির কালারটা দেখো। আমাদের সঙ্গে রয়েছে অয়ন, যে গাড়িটা চালাচ্ছে পালসার N160, আর অক্সাইড যে গাড়িটা আছে রয়্যাল এনফিল্ড বুলেট 350। দেখতেই পাচ্ছ খুব কথোপকথনে ব্যস্ত। আর আমার নিজের রয়েছে মিটিয়ার 350 রয়্যাল এনফিল্ড, ফুল ব্যাটালিয়ন আমাদের। বন্ধুরা, তোমরা যদি কেউ 4 হুইলার্স বা 2 হুইলার্স করে কলকাতা থেকে শিলিগুড়ি আসো, তাহলে একটা কথা আমি ডেফিনেটলি বলতে পারি, তোমাদের এই ভিডিওটি অনেকাংশে হেল্প করবে। আমি প্রত্যেকটি জায়গার পুঙ্খানুপুঙ্খানু বিবরণ এবং ওই জায়গাগুলো থেকে আরেকটি জায়গায় পৌঁছাতে কতটা সময় লাগে, বিশেষ করে কলকাতা যদি আমার ল্যান্ডমার্ক হয়ে থাকে হাওড়া কলকাতা, তাহলে আমার ল্যান্ডমার্ক থেকে পার্টিকুলার ওই ডেস্টিনেশন যেতে কত সময় লাগবে, তার ডিস্টেন্স কতটা, সব কিছু আমি তুলে ধরেছি আমার এই ভিডিওটির মাধ্যমে। আর আমি তোমাদেরকে একটা রিকোয়েস্ট করবো, তোমরা অনেকেই ভিডিওটা না কেটে কেটে দেখো, ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড মুভ করে দেখো। তো আমি তোমাদেরকে বলবো তোমরা ভিডিওটা একটু কনস্ট্যান্টলি দেখো, দরকার হলে পজ করে দেখো। প্রত্যেকটা জিনিস তাহলে ভালোভাবে পরিষ্কারভাবে তোমাদের চোখের সামনে ফুটে উঠবে, কোন জায়গার পরে কোন জায়গা আসবে, তার ডিস্টেন্স কত এবং কতটা সময় লাগবে সেখানে পৌঁছতে। তাহলে দেরি না করে আমার এই ভিডিওটা দেখতে থাকুন ফার্স্ট টু লাস্ট। আর কোনো জায়গাটা কেটে দেখবেন না, কারণ রাস্তার বিবরণটা খুব ভাইটাল, যেটা আমি দিয়ে রেখেছি, এবং রাস্তার কন্ডিশনটা কি সবই এখানে দেখতে পাবেন ও জানতে পারবেন। বিশেষ করে কল্যাণী এক্সপ্রেসওয়ে, ন্যাশনাল হাইওয়ে NH12 ও 34 নম্বর জাতীয় সড়ক এর বিবরণ রয়েছে। এছাড়া রায়গঞ্জের বাইপাস রোডের অবস্থা কেমন, ও রায়গঞ্জ থেকে আমাদের দালখোলা কিষানগঞ্জ হয়ে শিলিগুড়ি পৌঁছাবার রাস্তাটির কন্ডিশন কেমন, সব কিছুই জানতে পারবেন আমার এই ভিডিওটির মাধ্যমে। তো যেই জায়গাটা আমরা দাঁড়িয়ে আছি, এই জায়গাটার নাম হচ্ছে মায়াকল। কৃষ্ণনগর শহরটা ছেড়ে একটুখানি এগিয়ে আর 4-5 কিলোমিটার এগিয়ে গেলে মায়াকল জায়গাটি পড়বে। এখান থেকে বেতুয়া দাওরি, যেটা যেতে আমাদের সময় লাগবে প্রায় 30 থেকে 35 মিনিট, এবং 20 থেকে 22 কিলোমিটার হচ্ছে তার ডিস্টেন্স। আর বহরমপুর মোটামুটি আমরা 1 ঘন্টা 30 মিনিট বা 40 মিনিটের মধ্যে পৌঁছে যাবো। ওখান থেকে আমাদের আমরা এখন বেতুয়া দাওরি থেকে প্রায় 20 থেকে 24 কিলোমিটার আগে, আর বহরমপুর থেকে 70 থেকে 74 কিলোমিটার আগে রয়েছি। এই দেখো বন্ধুরা, বাদিকে যেটা দেখছো হোয়াইট কালারের যে গেটটা করা আছে, এটা হচ্ছে আমাদের ঐতিহাসিক স্মৃতি বিজড়িত পলাশী স্মৃতিসৌধ। এখানে ইংরেজদের সঙ্গে পলাশী যুদ্ধ হয়েছিল, পলাশী প্রান্তরের সেই বিখ্যাত যুদ্ধের ঐতিহাসিক স্মৃতিকেন্দ্র এটা স্মৃতিসৌধ। মুর্শিদাবাদ জেলার বিভিন্ন শহরে ঢোকার পরে প্রচুর জ্যাম দেখতে পাচ্ছি, প্রচুর জ্যাম শুরু হয়ে গেছে। নর্মালি যে টাইম রিডিং আমাদের গুগল ম্যাপে দেখা যায় তার থেকে অনেকটাই লেট হয়ে যাচ্ছি, জানি না কত দেরি হবে। যেখানে প্রচুর জ্যাম এবং আটকে যাচ্ছি সেই জায়গাটা আমি গোপ্রোটা বন্ধ করে রাখছি।
নাহলে ফালতু মেমোরি স্পেস খেয়ে নিচ্ছে। তো এরকম কিছু বিশাল জ্যাম ছিল যেখানে আমাদের প্রায় 30 মিনিট আটকে থাকতে হয়েছিল। গাড়ির চাকা এক পাও গড়ায়নি, সেখানে আমি গোপ্রোটা পুরোটাই বন্ধ রেখেছিলাম। আমার পিছনে যে ধাবাটা দেখা যাচ্ছে এটার নাম হচ্ছে ফেরিওয়ালা ধাবা অ্যান্ড রেস্টুরেন্ট। বহরমপুর মেন টাউন ঢোকার আগে এই ধাবাটা পড়বে। বহরমপুর টাউন থেকে প্রায় 5 থেকে 6 কিলোমিটার আগে এই ধাবাটা বাদিকে পড়বে যদি আপনারা কলকাতা থেকে শিলিগুড়ির দিকে আসেন। আর এখানে আমরা অলরেডি খাবারের অর্ডার প্লেস করে দিয়েছি। ডিম তড়কা 80 টাকা প্লেট নিয়েছে, মিক্সড ভেজিটেবিল 1 প্লেট এখানে 40 টাকা রিজনেবল প্রাইস। আর রুটি আমরা অর্ডার করেছি, আমরা সবাই 3 পিস করে রুটির অর্ডার দিয়েছি, মানে আমরা 4 জন আছি, 12 পিস রুটি। আর পার পিস রুটি এখানে 5 টাকা করে পড়েছে। আর একটা ডিম টোস্ট আমরা এক্সট্রা পড়েছি, সেটা ডিম টোস্টের দাম পড়বে টোটাল 25 টাকা নিচ্ছে। তো মোটামুটি রিজনেবল প্রাইস এই ধাবার। মুর্শিদাবাদ বহরমপুর টাউনে ঢোকার আগে ঠিক 5 কিলোমিটার আগে ধাবাটা পড়ে। পরিষ্কার পরিচ্ছন্ন রুম, দেখতেই পাচ্ছ এই ভিউটা। আমাদের NH34 অ্যান্ড NH12 কানেক্টরের ঠিক বাদিকে এই ধাবাটা পড়ে। আমাদের গাড়িগুলো এখানে রাখা আছে, তোমরা সব দেখতে পাচ্ছ। এই হচ্ছে ধাবা আমাদের, ফেরিওয়ালা ধাবা অ্যান্ড রেস্টুরেন্ট। তো ওরা আমাদের খাবার রেডি করছে, গরম গরম খাবার রেডি করে তবেই এরা পরিবেশন করে। এরা কোনো ঠান্ডা ও বাজে খাবার দেয় না, যেটা আমি দেখলাম। তো অর্ডার দেওয়া মাত্রই এরা দেখলাম রুটি তড়কা সবজি বানানোর প্রসেস করা শুরু করে দিয়েছে। একটু টাইম লাগবে, 20-25 মিনিট আমাদের এখানে হয়তো সময় লাগবে। তারা খাবার তৈরি করে আমাদেরকে দেবে রেডিমেড ফুড। তারপরে আমরা চা খাবো। এখানে 10 টাকা করে বেশ ভালো কোয়ালিটির চা আছে, দুধ চা, বেশ ভালো কোয়ালিটি, দেখেই মনে হলো কালারটা দেখে। স্মেলটা বেশ ভালো চা ছিল। দেখতে রাখুন বন্ধুরা, আমাদেরকে সাপোর্ট করুন যাতে আরও ভালো ভালো নতুন ভিডিও আপনাদের কাছে তুলে ধরতে পারি। কি লাগবে? লঙ্কা? একটু ঘুমিয়ে নাও বন্ধুরা, একটু ঘুমিয়ে নাও, 15-20 মিনিট একটু ঘুমিয়ে নাও। পাওয়ার ন্যাপ নিয়ে তারপরে আমরা বেরোবো। পাওয়ার ন্যাপ নিয়ে নাও ভালো করে, একদম গাত পা ছেড়ে ভালো করে 15-20 মিনিট ঘুমিয়ে নাও। গাড়িতে উঠে কিন্তু ঝেমানো চলবে না, নাহলে ফ্র্যাকশন অফ সেকেন্ডে কিছু ঝেমালেই দুর্ঘটনা। গাড়িতে বসে কিন্তু ঝেমানো চলবে না, একটা ফ্র্যাকশন অফ সেকেন্ডেই দুর্ঘটনা ঘটে যেতে পারে। একটু পাওয়ার ন্যাপ নিয়ে নাও সবাই। বেরিয়ে যাবো, 15 মিনিট নাও, 15 মিনিট রেস্ট নিয়ে নাও, তারপরে আমরা বেরিয়ে যাবো, চিন্তা নেই।
ফারাক্কা ফিডার খাল। এই ফিডার ক্যানাল বা ফিরাক্কা খাল ফারাক্কা ব্যারেজের সাথে যুক্ত একটি খাল। এটি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় অবস্থিত। খালটি 38.3 কিলোমিটার দীর্ঘ। ফারাক্কা বাঁধ থেকে গঙ্গা নদীর জল এই খালের সাহায্যে ভাগীরথীতে পাঠানো হয়। ভাগীরথী হুগলি নদীর জলের প্রবাহ সঠিক রাখার কারণে ফিডার সংযোগে প্রতিদিন 40 কিউসেক জল ছাড়া হয়। লক্ষণীয় এই পরিমাণ জল বহন করার ক্ষমতা বিবেচনায় ফিডার খাল তৈরি করা হয়েছে। তবে শুষ্ক মৌসুমে কম জল মুক্তি পায় ফারাক্কা বাঁধ থেকে। শুষ্ক মৌসুমের মাস জানুয়ারি থেকে মে। তারপর ভাগীরথী নদীতে খাল থেকে জল প্রবেশ করে প্রায় 40,000 কিউসেক থেকে কমে 30 থেকে 28,000 কিউসেক হয়ে যায়। আমরা এখন যে জায়গাটা ক্রস করছি রেলওয়ে ক্রসিং, এটা হচ্ছে বল্লালপুর রেলওয়ে ক্রসিং, মুর্শিদাবাদ, যেটা ফরাক্কা ঢোকার প্রায় 10 থেকে 15 মিনিট আগেই জায়গাটি পড়বে। বল্লালপুর রেলওয়ে ক্রসিং, মুর্শিদাবাদ। ফারাক্কা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর মহকুমার ফারাক্কা কমিউনিটি ডেভেলপমেন্ট ব্লকের একটি শহর, যেখানে একটি থানা এবং একটি পোস্ট অফিস রয়েছে। এটি গঙ্গা ডেল্টার সর্ব উত্তরের বিন্দু হিসাবেও পরিচিত। ফারাক্কার আশেপাশে বেশ কিছু জায়গা আছে, যেমন ফারাক্কা ব্যারেজ টাউনশিপ, নবারুণ, বেনিয়াগ্রাম, শ্রীমন্তপুর, পুরাণচণ্ডীপুর এবং সাহেবনগর। ফারাক্কা ব্যারেজ 2245 মিটার দীর্ঘ, আর এটি দেশের সবচেয়ে বড় প্রকল্পগুলির মধ্যে একটি। মুর্শিদাবাদ জেলা বাংলাদেশের সাথে একটি ছিদ্রযুক্ত আন্তর্জাতিক সীমানা ভাগ করে। ফারাক্কা মহকুমায় দুটি বড় বিদ্যুৎ কেন্দ্র রয়েছে, যা 2100 মেগাওয়াট ফারাক্কা সুপার থার্মাল পাওয়ার স্টেশন এবং 1600 মেগাওয়াট সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে। ফারাক্কা বাঁধ গঙ্গা নদীর উপর অবস্থিত একটি বাঁধ। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদহ ও মুর্শিদাবাদ জেলায় এই বাঁধটি অবস্থিত। 1961 সালে এই বাঁধ নির্মাণের কাজ শুরু হয়, শেষ হয় 1975 সালে। সেই বছর 21শে এপ্রিল থেকে বাঁধ চালু হয়। ফারাক্কা বাঁধ 2240 মিটার, 7350 ফুট লম্বা, যেটা প্রায় $1 বিলিয়ন ব্যয়ে সোভিয়েত ইউনিয়নের সহায়তায় বানানো হয়েছিল। বাঁধ থেকে ভাগীরথী হুগলি নদী পর্যন্ত ফিডার খালটির দৈর্ঘ্য 25 মাইল, 40 কিলোমিটার। বন্ধুরা, আমরা এখন মালদা টাউনের ডান দিকে মালদা বাইপাস রোডটা ক্রস করে যাচ্ছি। গাইস, এখন আমরা গাজল, মালদা জেলার গাজল শহরটি ক্রস করে যাচ্ছি। এখন ঘড়িতে বাজে বিকেল 4টে।
বন্ধুরা, এখন যে জায়গাটা আমরা ক্রস করে যাচ্ছি এটা হচ্ছে ইটাহার, উত্তর দিনাজপুরের একটি গুরুত্বপূর্ণ শহর। এই ইটাহার শহরটা আমরা ক্রস করে যাচ্ছি, ছোটোখাটো একটি শহর। আর আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ইটাহার। মালদা ক্রস করে কিছুটা এগিয়ে এলেই ইটাহার জায়গাটা পড়ে। এখানে আমরা একটু চা বিরতি নিয়ে নিচ্ছি, চা বিরতির পরে আমরা এগিয়ে যাব। সন্ধে নেমে গেছে, একটু বিরতি, অনেকটা রাস্তা চালিয়েছি, সব দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছ। বন্ধুরা, আমরা প্রায় 3 ঘন্টা লেট যাচ্ছি। অ্যাকচুয়ালি কী হয়েছে, আজকে রাস্তায় আমাদের অনেকটা দেরি হয়ে গেছে। বিশেষ করে মুর্শিদাবাদ, বেলডাঙ্গা ও মুর্শিদাবাদ টাউনে প্রচুর জ্যাম ছিল। গোপ্রোটা অফ করে দিয়েছিল ওই জায়গাটায়, এত বিচ্ছিরি অবস্থা হয়েছিল। ওইখানে প্রায় আমাদের 1 ঘন্টা 45 মিনিট চলে যায় এই জ্যামটা ক্রস করতে করতে। বন্ধুরা, আমাদের রায়গঞ্জ বাইপাস রোডে ঢুকতে ঢুকতে প্রায় সন্ধ্যা নেমেই গেছে। এখন বাজে ঘড়িতে প্রায় 7টা বাজে। বন্ধুরা, রাত হয়ে এসেছে আর টাইম হু করে এগোচ্ছে, আর বুকটা ধকধক করা শুরু করছে। কখন আমরা শিলিগুড়ি পৌঁছাবো একটু একটু টেনশন হচ্ছে মনে। এবারে এখন আমরা যে জায়গাটায় রয়েছি এটা হচ্ছে রায়গঞ্জ বাইপাস ক্রসিং রোড। আর এটা হচ্ছে রায়গঞ্জ ওভার হাই রোড, NH-12 হাই রোডটি পড়ছে। এখান থেকে রাস্তাটি দুভাগে ভাগ হয়ে যাচ্ছে, একটা আমাদের দালকোলা কিষানগঞ্জের দিকে চলে যাবে, আর ডান দিকে একটা ছোট রাস্তা যেটা বাইপাস রোড হয়ে বাইপাস রোড নামে সরাসরি ইসলামপুরের আগে ওই NH-12 জাতীয় সড়কের সঙ্গে গিয়ে মিশবে। এটাকে রায়গঞ্জ বাইপাস রোড বলা হয়। 7:30 ঘড়িতে বেজে গেছে, কাউন্টডাউন শুরু হয়ে গেছে। সবার আগে আমাদের কিষানগঞ্জ পৌঁছতে হবে। কিষানগঞ্জের রাস্তাটা খুবই খারাপ। রায়গঞ্জ থেকে শিলিগুড়ি দূরত্ব হচ্ছে 178 থেকে 80 কিলোমিটার, যা পৌঁছতে আমাদের সময় লাগবে 3 ঘন্টা 50 মিনিট থেকে 4 ঘন্টা। ভাই, এই তালকোলাটায় যে ক্রস করে যাচ্ছি, কিষানগঞ্জ রাস্তাটার অবস্থা দেখো, যাচ্ছে তাই অবস্থা। গ্রুপটা আমাকে অফ করে দিতে হবে, কেন সামনে খুব খারাপ কন্ডিশন, মানে এতটাই কন্ডিশন যে রাস্তা নেই বললেই চলে। যেন পাহাড়ে ঢোকার আগেই আমরা অফ রোডিং করছি। প্রচুর ধুলো, প্রচুর ধোঁয়া, আর এখানে সব বাইরের গাড়ি ভর্তি, ইউপি, বিহার এসব জায়গার গাড়ি প্রচুর রয়েছে। কোনো ডিসিপ্লিন মানছে না এরা, যাচ্ছে তাইভাবে গাড়ি চালাচ্ছে। আমরা বাইকার্স, আমাদেরকে ডিসিপ্লিন মেনটেন করে যেতেই হবে, আর তার সঙ্গে আমাদের নির্দিষ্ট একটা গতিবেগ বজায় রেখে জোরে টানতেও হবে, কেন অলরেডি আমরা লেট যাচ্ছি। দেখা যাক কী হয়। এই গোপ্রোটা অফ করে দিচ্ছি, সামনে খুব বাজে রোড। তাড়াতাড়ি এখন আমার ফার্স্ট টার্গেট হচ্ছে কিষানগঞ্জ সিটিতে ঢুকে পড়া। আর কিষানগঞ্জ থেকে আমাদের শিলিগুড়ি যেতে প্রায় 100 কিলোমিটার আরও গাড়ি চালাতে হবে। বড় সব বাধা পেরিয়ে এসে আমরা ফাইনালি কিষানগঞ্জ এসে পৌঁছলাম। এই হচ্ছে কিষানগঞ্জ, বাদিকে এই কিষানগঞ্জ রেলওয়ে স্টেশন, যেখান থেকে আমাদের এক্সপ্রেস ট্রেনগুলি কলকাতা শিলিগুড়ির মধ্যে যাতায়াত করে ভায়া কিষানগঞ্জ। আর এই হচ্ছে কিষানগঞ্জ হাই রোড, কিষানগঞ্জ NH-12 ওভারব্রিজটা চলে গেছে, ডালখোলা বকখালি রোড এটাকেই কানেক্ট করে বেরিয়ে গেছে শিলিগুড়িতে। এখনও আমাদের আরও 100 কিলোমিটার যেতে হবে, তো আর দেরি না করে আমরা ঝটাঝট এখান থেকে যতটা তাড়াতাড়ি পারবো গাড়ি চালিয়ে এগিয়ে যাব। আমরা শিলিগুড়ি ঢুকে গেছি, এখন ঘড়িতে বাজে রাত 10টায় শিলিগুড়ি ইন করতে পেরে গেছি। খুবই টেনশন হচ্ছিল, তো সামনে এগিয়ে গিয়ে আমরা একটা হোটেল খুঁজে নেবো। আর এখানে একটা কথা বলে রাখি, শিলিগুড়িতে তোমরা রাত 12টার সময় এসে পৌঁছলেও হোটেল পেয়ে যাবে। এখানকার মেগা সিটি বলতে পারো নর্থ বেঙ্গলের, এখানে অনেক হোটেল আছে যেগুলো রাত অবধি খোলা থাকে। ছেলে এখন রিল বানাচ্ছে, আমাদের রিল বেরিয়ে গেছে। আজকে কত ঘন্টা বাইক চালিয়েছি আমরা? 19 ঘন্টা, ভাবা যায়? কন্টিনিউ একদম। এত জ্যামে ফেসেছি আমরা, এরকম জ্যাম। 12+7 19 ঘন্টা যে গাড়ি বাইক রাইড করা হয়েছে আমাদের।
মুর্শিদাবাদটা পুরো ঝুলিয়েছে আজকে, প্রথম থেকে শেষ অবধি।